Dear student, welcome to the e-classes, online classes. Now, in that situation, there is no other way rather than the online teaching, because everybody know about the situation that the COVID-19 is now in pandemic one. So in that situation, you stay safe at your home, and I also stay in my home, stay safe. But the situation, it is very difficult to you rather than the direct education through online education. But there is some positive ones, also some negative ones. You are stay home and mind in your self-study, because there is no other alternative rather than the self-study. Because I think it will decrease the dependency of the tuition, and there will some innovative work also will come from you in next days, next comes. It will help to fight against the COVID-19. Now we go to our chapter, our subject, the physics. Here we talk with Bengali because maximum students of us is Bengali medium. Sometimes if necessary, I talk with English. Now look at the board and the class 12 chapter, the important chapter of the first chapter. That's important idea. That is idea. Today I study about the idea of electrostatic field intensity and equilibrium and its application also. This idea is very much important. অর্থাৎ স্থির তড়িৎ প্রাবল্য সম্বন্ধে ধারণা এবং তার সাম্যাবস্থা সম্বন্ধে ধারণা আজকে আমরা পড়ব। তোমরা জানো, ছোটবেলা থেকে পড়ছো, আমাদের এই বিশ্বে 4 ধরনের ফোর্স রয়েছে: স্থিরতাড়িতিক বল, মহাকর্ষীয় বল, নিউক্লিয় বল এবং উইক বল। তার মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স বা ফিল্ড অর্থাৎ মহাকর্ষীয় বল হচ্ছে সবচেয়ে ক্ষীণতম। তো আমরা এখানে যেটা পড়ব ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অর্থাৎ স্থির তড়িৎ বল। আমরা জানি যে কোনো বস্তুর ভর থাকা মানে তার চারিদিকে একটা মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি হয়। সেরকম কোনো পদার্থের বা বস্তুর মধ্যে যদি আধান নামক কোনো বস্তু থাকে, কোনো ক্যারেক্টার থেকে থাকে কোনো জায়গায়, তার চারিদিকে একটা যে ক্ষেত্র তৈরি করে সেটাকে বলা হয় স্থির তড়িৎ ক্ষেত্র। তাহলে একটা আধান, যে কোনো আধান থাকলে যতদূর পর্যন্ত অন্য কোনো আধান ওই ক্ষেত্রের মধ্যে এসে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে, সেই ক্ষেত্রটাকে আমরা বলবো স্থির তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড। অর্থাৎ যদিও ধরো সাপোজ কিউ, এখানে একটি আধান রয়েছে, এটা সোর্স আধান, এই চারদিকে তাহলে একটা স্থির তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে। থিওরিটিক্যালি এটা কিন্তু 0 থেকে ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত, কিন্তু আমরা সবাই জানি এই আকর্ষণ বল কোনো একটা আধানকে নিয়ে আসলে আস্তে 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 এই আকর্ষণ বলটা কি হতে থাকবে, ক্ষীণ হতে থাকবে, আস্তে আস্তে 0 হয়ে যাবে। কিন্তু থিওরিটিক্যালি এই আকর্ষণ বল 0 থেকে অসীম পর্যন্ত বিস্তৃত। এখন এ তো গেল প্রাথমিক কথা। তো আমরা আজকে যে সংজ্ঞা বা ডেফিনেশনটা করব ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড ইন্টেন্সিটি
intensity. What do you mean by electrostatic field intensity? How can you calculate the electrostatic field intensity of electrostatic field? Here Q is a positive charge. এই আধানের জন্য অর্থাৎ কিউ আধানের জন্য আমরা তার চারিদিকে একটা চতুর্দিকে একটা স্থির তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে। এর যে কোনো বিন্দুতে আমরা যদি কোনো একক আধান রাখি তাহলে সে নিশ্চয়ই বল অনুভব করবে। এখন স্থির কোনো বিন্দুতে এই তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে প্রাবল্য বলতে এটাই বুঝবো যদি কোনো একক ধনাত্মক আধান ওই বিন্দুতে নিয়ে আসা হয় তাহলে সেই একক আধান যে বল অনুভব করে তাকে বলা হয় স্থির তড়িৎ প্রাবল্য। অর্থাৎ এখানে কিউ চার্জ রয়েছে, কিউ চার্জের চারিদিকে আমি পি বিন্দুতে ছোট্ট কিউ চার্জ যার একক ইউনিট হচ্ছে +1 অর্থাৎ একক ধনাত্মক আধান নিয়ে এলাম। তাহলে এই কিউ আধান যে বল অনুভব করে তাকে ওই বিন্দুতে ওই তড়িৎ ক্ষেত্র মানে কিউ যে তড়িৎ ক্ষেত্র তৈরি করেছে সেই তড়িৎ ক্ষেত্রের তড়িৎ প্রাবল্য বলবো। তাহলে স্থির তড়িৎ প্রাবল্য বলতে বোঝায় যে কোনো স্থির তড়িৎ ক্ষেত্রে কোনো একটি একক ধনাত্মক আধান আনলে সে যে বল অনুভব করে সেই বলকে ওই তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্য বলবো। তা আমরা পি বিন্দুতে কিউ আধানের তড়িৎ ক্ষেত্রের জন্য তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে চাইছি, তাহলে আমরা এখানে নিয়ে আসছি কিউ আধান চার্জ। তাহলে একটা টেস্ট চার্জ অর্থাৎ কিউ চার্জকে আমরা পি বিন্দুতে রাখলে সে একটা বল অনুভব করবে। এই বল অবশ্যই আমরা কুলম্ব সূত্র থেকে জানতে পারবো F = Q × Q/r², Q × Q/r²। এখন প্রাবল্য বলতে কি বুঝবো না, প্রাবল্য বলতে বুঝবো যে একক ধনাত্মক আধানের উপর যে বল প্রয়োগ করে। তাহলে একক ধনাত্মক আধান মানে কিউ আধান দেখেছি, তাহলে অবভিয়াসলি F/Q। এখানে ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট পয়েন্ট, লিমিট কিউ টেন্ডস টু 0। এই প্রাবল্যের সংজ্ঞায় লিমিটের আইডিয়াটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এখানে লিখতে হবে প্রাবল্য ই ইকুয়াল টু লিমিট কিউ টেন্ডস টু 0 F/Q। অর্থাৎ আমরা F/Q লিখলে পারতাম, কিন্তু আমরা এখানে একটা লিমিটের ধারণা দেওয়া হয়েছে, কারণ লিমিট কিউ টেন্ডস টু 0 F/Q অর্থাৎ পি বিন্দুতে কিউ ধারণার জন্য তড়িৎ প্রাবল্য হবে লিমিট কিউ টেন্ডস টু 0 F/Q। তাহলে স্বভাবতই কোশ্চেন উঠে যায়, হোয়াট ইজ দ্য ফিজিক্যাল ইম্পর্টেন্স অফ দ্য লিমিট কিউ টেন্ডস টু 0। তোমরা সবাই জানো আমরা কিউ আধানের জন্য তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে চলেছি আর বিন্দুতে, বাট পি বিন্দুতে আমরা একটি একক ধনাত্মক আধান রেখেছি। এই একক ধনাত্মক আধান মানে দেয়ার ইজ সাম চার্জ। তাহলে এই আধানের জন্য কিছুটা করে স্থির তড়িৎ ক্ষেত্র থাকবে, যেটা আমাদের সোর্স আধানের জন্য যে স্থির তড়িৎ ক্ষেত্র তাকে বিঘ্নিত করে দেবে। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে পি বিন্দুতে কিউ আধানের তড়িৎ ক্ষেত্রের জন্য তড়িৎ প্রাবল্য নির্ণয় করা। সেহেতু এখানে লিমিট কিউ টেন্ডস টু 0 মানে অ্যাজ ইট ইজ টেন্ডস টু কিউ টেন্ডস টু 0, পজিটিভ চার্জ পজিটিভ একক mean unit charge means there is some charge, but theoretically if we took a q tends to 0 then it tends to 0, not 0 but tends to 0. So here the idea limit q tends to 0 is important. তোমাদের যদি কোশ্চেন আসে, অনেক সময় তোমাদের পরীক্ষায় কোশ্চেন নেয় প্রাবল্যের সংজ্ঞায় লিমিট কিউ টেন্ডস টু 0 কথার অর্থ বা ফিজিক্যাল ভৌত তাৎপর্য কি, তোমাদেরকে বলতে হবে যে আমরা যে সোর্স আধানের জন্য তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে চলেছি, এখন ওই বিন্দুতে একক ধনাত্মক আধান রাখলে, একক ধনাত্মক আধান মানে তার মধ্যে কিছুটা আধান রয়েছে, সেই আধানের জন্য যে স্থির তড়িৎ তার আমাদের সোর্স স্থির তড়িতের, অর্থাৎ যার জন্য আমি যে তড়িৎ ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে চলেছি সেই তড়িৎ ক্ষেত্রের তড়িৎ প্রাবল্যকে বিঘ্নিত করবে। সেই জন্য এখানে থিওরিটিক্যালি লিমিট কিউ টেন্ডস টু 0, তাহলে লিমিট কিউ টেন্ডস টু 0 F/Q, Q/r², F obviously E equal to Q/r² into r. তাহলে কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে গেলে আমাকে ওই বিন্দুতে একটি একক ধনাত্মক আধান রাখতে হবে এবং ওর পর যে যে বলগুলি প্রয়োগ হচ্ছে সেগুলির যে বল প্রয়োগ হচ্ছে তা কুলম্ব সূত্র অ্যাপ্লাই করে লাগবে। এখন অনেক সময় তোমাদের প্রবলেম থাকে যে একটা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন অফ চার্জ তোমাদের রইল, তাহলে তখন
তার প্রাবল্য নির্ণয় করার জন্য কি করবে, অর্থাৎ ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের চার্জ বলতে বোঝায়, ধরো সাপোজ এখানে Q1, এখানে Q2, এখানে Q3, এর পজিশন ভেক্টর R1, এর পজিশন ভেক্টর R3, এর পজিশন ভেক্টর R2। আমাদের এই তিনটি চার্জের জন্য কোনো বিন্দুতে, সাপোজ এই বিন্দুতে বি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। তো তড়িৎ প্রাবল্যের সুপারপজিশন প্রিন্সিপাল অনুযায়ী আমাদেরকে কি করতে হবে, যে কোনো বিন্দুতে অনেকগুলো যদি চার্জ থাকে তার স্থির তড়িৎ প্রাবল্য হবে সমস্ত প্রাবল্যগুলির ভেক্টর লব্ধির যোগফল। অর্থাৎ পি বিন্দুতে প্রাবল্য হবে, টোটাল প্রাবল্য P1 এর জন্য যদি F1 ফোর্স হয়, এদের ভেক্টর যোগফল পি বিন্দুতে সমস্ত আধানগুলির জন্য, অর্থাৎ পি বিন্দুতে যদি আমি একক ধনাত্মক আধান রাখি তাহলে Q1, Q2, Q3 পি বিন্দুতে যে বল প্রয়োগ করবে তাদের যে ভেক্টর লব্ধি, সেই লব্ধি হচ্ছে পি বিন্দুতে ওই ডিসক্রিট আধানের জন্য মোট তড়িৎ প্রাবল্য। অর্থাৎ F1 সমান আমি লিখি Q1 E1 প্লাস Q2 E2 প্লাস Q3 E3। obviously it is a vector যোগফল F E total। তাহলে আমরা জানতে পারলাম কোন বিন্দুতে কোন তড়িৎ ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য কিভাবে নির্ণয় করব। এখন আমরা একটা অন্য এরই অ্যাপ্লিকেবল একটি ইকুইলিব্রিয়াম জায়গায় যাব, যে অনেক সময় এই ইকুইলিব্রিয়ামের ধারণা তোমাদের বারবার বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম আর বিভিন্ন পরীক্ষায় আসে। সাপোজ দুটি প্লাস কিউ, দুটি ধনাত্মক কিউ আধান পরস্পর ডি দূরত্বে রাখা হয়। কিউ আধানকে, ছোট কিউ আধানকে কোথায় রাখলে ওই বিন্দুতে প্রাবল্য শূন্য হবে এবং 2 নাম্বার কিউ এর মান ও প্রকৃতি কি হলে সংস্থাটি সাম্যাবস্থায় থাকে। এখানে আমরা ইকুইলিব্রিয়াম কি এবং কোন তড়িৎ সংস্থা কিভাবে ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকে সে সম্বন্ধে আলোচনা করব। এখন এটা খুব সোজা তোমাদের কাছে, যদি দুটো কিউ আধান পরস্পর ডি দূরত্বে থাকে তাহলে ধরি কিউ আধানটাকে যে কোনো দুটো আধান থেকে, যে কোনো আধান থেকে এক্স দূরত্বে রাখা হলো, তাহলে অবভিয়াসলি এটা যদি ডি মাইনাস এক্স, দুটো সমপরিমাণ আধান, তাহলে এ ইউনিট পজিটিভ চার্জ রাখতে হবে, তাহলে এ কে আকর্ষণ করছে, আবার বিকর্ষণ করছে, এ কে বিকর্ষণ করছে, তাহলে মাঝের যে কোনো বিন্দুতে নিশ্চয়ই এখানে প্রাবল্য শূন্য হবে। তাহলে আমরা বলতে পারি এই বিন্দুতে টোটাল প্রাবল্য কিউ ইন্টু 1/4 পাই এপসাইলন 0 ডি মাইনাস এক্স তার হোল স্কয়ার ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু এক্স স্কয়ার।
তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি such that x square equals to b square minus 2dx plus x square b square equal to 2dx যেহেতু d not equal to 0 x equal to d by 2 অর্থাৎ obviously if this two charge is same অর্থাৎ দুটো আধান যদি সমাধান হয় সমপরিমাণ আধান হয় তাহলে মধ্যবিন্দুতে অর্থাৎ x equal to d by 2 তে এদের প্রাবল্য শূন্য হবে। এখন দ্বিতীয় নাম্বার কোশ্চেন এর অ্যান্সার আমরা কিভাবে করব যে কিউ এর মান ও প্রকৃতি কি হলে সমস্যাটি সাম্য অবস্থায় থাকবে। এখন এই সাম্য অবস্থা বলতে কি বোঝায় আর কিভাবে তড়িৎ সংস্থা সাম্য অবস্থায় থাকবে সে সম্বন্ধে আমরা এখন আলোচনা করব। ধরা যাক Q1 Q2 দুটি আধান রয়েছে। এই কিউ আধান থেকে ছোট কিউ আধান R1 দূরত্বে এবং একটি বড় দুটি R2 দূরত্বে রাখা আছে। এই একটি তড়িৎ সংস্থার শর্ত হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ দ্য ইকুইলিব্রিয়াম, এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা এই জিনিসটা করতে পারি যে এই দুটো জিনিস কন্ডিশন কি হবে অর্থাৎ শর্ত কি হবে ইকুইলিব্রিয়াম। না ধরো this is A, this is B, this is C। এখন এই সংস্থাটা সাম্য অবস্থা থাকার অর্থ হলো আমি যদি যে কোনো বিন্দুতে ABC যে কোনো বিন্দুতে অন্য কোনো আধানগুলোর জন্য যে বল প্রয়োগ হচ্ছে তার মান যদি শূন্য হয় তাহলে বলবো সংস্থাটি শূন্য। আর শুধু একটি আধানের জন্য করলে হবে না, যে কোনো আধানের যে সেই বিন্দুতে অন্য আধানগুলোর জন্য যে এফেক্টিভ যে ফোর্স তার মান যদি শূন্য হয় তাহলে আমরা বলবো এই সংস্থাটি সাম্য অবস্থায় আছে। এখানে এ বি সি, সাপোজ এ বিন্দুতে আমি অন্য আধানগুলোর জন্য কি কি বল প্রযুক্ত হচ্ছে Q1 এর উপর সেটা লক্ষ্য করব, তার মান শূন্য হবে। আমরা যদি করতে পারি বি আধানের উপর অন্য দুটো আধানের জন্য কি কি বল প্রযুক্ত হচ্ছে তার মান শূন্য করব, কন্ডিশন উইল বি সেম। তাহলে সিস্টেম সাম্য অবস্থায় থাকা মানে প্রত্যেকটি বিন্দুতে যে আধানগুলি রয়েছে সে তার উপর এফেক্টিভ ফোর্সের মান শূন্য হতে হবে। দিস ইজ দ্য কন্ডিশন। আমি আবার এই পয়েন্টে আলোচনা করছি যে এই একটা তড়িৎ সংস্থা যেখানে Q1 এবং Q2 দুটো আধান রয়েছে এবং একটা ছোট কিউ আধান রয়েছে। এখন সংস্থাটি সাম্য অবস্থায় থাকবে তার মানে এর যে কোনো একটি বিন্দুতে অর্থাৎ যে কোনো একটি বিন্দুতে যদি আমি অন্যান্য আধানগুলোর জন্য যে যে বল প্রযুক্ত হচ্ছে সেই বল প্রযুক্ত লব্ধির যোগফলটা যদি শূন্য হয় তাহলে সিস্টেমটি সাম্য অবস্থায় থাকবে। ধরি এই বিন্দুতে কি কি বল প্রযুক্ত হচ্ছে আমরা নির্ণয় করব। এই বিন্দুতে প্রযুক্ত বল অবশ্যই দুটো বল প্রযুক্ত হচ্ছে E1 ই ছোট কিউ এবং ই বি বিন্দুর জন্য আর ই সি বিন্দুর জন্য। তাহলে ই বি বিন্দুর জন্য অর্থাৎ কিউ এই বস্তুর উপর প্রযুক্ত বল হচ্ছে Q1 কিউ বাই R1 স্কয়ার এবং সি বিন্দুর জন্য এই বিন্দুতে প্রযুক্ত বল হচ্ছে Q1 Q2 বাই R1 plus R2 তার স্কয়ার। That is equal to 0. This is the condition for equilibrium. আমি এ বিন্দু দিয়ে দেখালাম, যদি তোমরা বি বিন্দুতে কোনো যে যে বলগুলো প্রযুক্ত হচ্ছে তার ভেক্টর যোগফল শূন্য করো তাহলেও হবে। সি বিন্দুতের উপর যে বলগুলোর উপর বল প্রযুক্ত হচ্ছে সেগুলোর মানও যদি তুমি যোগফল করো তাহলেও শূন্য হতো। তাহলে আমরা এখানে যদি করি কি দাঁড়াচ্ছে কিউ কিউ বাই R1 স্কয়ার ইকুয়াল টু মাইনাস Q1 Q2 বাই R1 প্লাস R2 তার হোল স্কয়ার। এখন Q1 এর জন্য তাহলে Q1 নট ইকুয়াল টু 0 কেটে দিলাম, তাহলে Q2 বাই Q
ইকুয়াল টু দাঁড়িয়ে যাচ্ছে R1 প্লাস R2 তার হোল স্কোয়ার বাই R1 স্কোয়ার। দিস ইজ দ্য কন্ডিশন। If you take the total effective force at point B due to the other charge, then you can calculate the total force. Now, using the idea of the equilibrium, we will do this problem of that. আমরা ধরে নিয়েছিলাম যে দুটো কিউ আর সমপরিমাণ কিউ আধান, বড় কিউ এদের মধ্যে দূরত্ব হচ্ছে ডি। আমরা এটাও জানি যে ছোট কিউ বিন্দুকে d/2 দূরত্বে রাখলে এর প্লাবনের মান 0 হচ্ছে এই বিন্দুতে পাবো। এখন সেকেন্ড প্রবলেম হচ্ছে কিউ এর মান মান ও প্রকৃতি কি হলে সংস্থাটি সাম্য অবস্থায় থাকে। তাহলে আমরা ধরি এখানে তিনটে নাম দিই এ বি সি। মনে রাখবে যে বিন্দু যার মান বার করতে বলবে সেইটা বাদ রেখে অন্য যে কোনো দুটো বিন্দুতে আদার্স চার্জগুলোর জন্য যে যে বল প্রযুক্ত হচ্ছে তার যোগফল যদি 0 করি আমরা বার করতে পারি। কারণ আমি সাম্য অবস্থার শর্তের কথা বলেছি, যে কোনো তড়িৎ সংস্থা সাম্য অবস্থা বলতে বোঝায় যে যদি ওই সংস্থার কোনো একটি বিন্দুতে মোট অন্য আধানের জন্য মোট যে স্থির তড়িৎ বল তার মান যদি 0 হয় তাহলে সিস্টেমটি সাম্য অবস্থায় থাকবে। এখন আমি এখানে বলছি অঙ্ক করার ক্ষেত্রে যেহেতু কিউ এর মান ও প্রকৃতি কি হলে বলেছে, তাহলে আমি বি বিন্দুকে বাদ দিয়ে অন্য যে কোনো দুটো বিন্দুতে অন্য আধানের জন্য যে স্থির তড়িৎ বল এর মান যোগফল 0 করব, তাহলে আমার অঙ্কটা হবে। কেউ যদি তুমি কিউ বিন্দুতে যে বিন্দুর মান বার করতে বলেছে, যে চার্জের আধানের মান বার করতে বলেছে, সেই আধানের জন্য যদি তুমি নিয়ে নাও সেই বিন্দুতে কি কি বল প্রযুক্ত, তাহলে কিন্তু অঙ্কটা হবে না। তাহলে আমাকে কি করতে হবে, যে আধানের মান বার করতে বলেছে তাকে বাদ রেখে অন্য যে কোনো দুটো আধানের যে কোনো একটা বিন্দুতে অন্য আধানগুলোর জন্য যে প্রযুক্ত বল সেই বলের মান যদি 0 হয়ে যায় তাহলে আমরা কিউ এর মান বার করতে পারবো। তাহলে আমরা কিউ এর মান বার করতে চেয়েছি এবং প্রকৃতি বার করতে, আমি এ বিন্দু বা বি বিন্দু, আমি সাপোজ সি বিন্দুতে কিউ আধানের জন্য প্রযুক্ত কিউ আধানের উপর প্রযুক্ত বল কে কে করবে না, এ বিন্দুর আধান করবে এবং বি বিন্দুর আধান করবে। তাহলে প্রযুক্ত বল এ বিন্দুর আধানের জন্য প্লাস বি বিন্দুর আধানের জন্য। তাহলে এ বিন্দুর আধানের জন্য প্রযুক্ত বল কত না, এ বিন্দুর আধানের জন্য এদের মধ্যে দূরত্ব ডি, তাহলে সি বিন্দুতে প্রযুক্ত বল কত না কিউ ইন্টু কিউ বাই 4 পাই এপসিলন ডি স্কয়ার। তাহলে কিউ ইন্টু কিউ বাই 4 পাই এপসিলন 0 ইন্টু ডি স্কয়ার প্লাস বি বিন্দুর আধানের জন্য কিউ বিন্দুতে প্রযুক্ত বল কত। আমি এখানে কিন্তু কোন ডিরেকশন ক্যালকুলেট করছি না, মান এবং প্রকৃতি জানতে চেয়েছি, মানে কে কোন দিকে আকর্ষণ বিকর্ষণ করছে সেটা আমাদের রেজাল্ট জানা যাবে। আমরা কিন্তু এখানে ভাববো না যে এই বলটা কোন দিকে ক্রিয়া করবে, কোন দিকে, যেহেতু বল ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, আমরা কিন্তু এখানে এই পজিশনে আমরা কিন্তু সেটা ভাববো না। কারণ আমাদেরকে দেখতে হবে কিউ এর মান ও প্রকৃতি, অর্থাৎ সি বিন্দুতে মোট আধানের জন্য যে প্রযুক্ত বল তার যোগফলটা 0 করব। তাহলে এখানে কিউ আধানের জন্য বি বিন্দুর জন্য কি হতো, কিউ ইন্টু কিউ বাই 4 পাই এপসিলন 0 ইন্টু ডি বাই 2 তার হোল স্কয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু জি। তাহলে আমরা এখানে পাচ্ছি কিউ কিউ বাই 4 পাই এপসিলন 0 ইন্টু ডি স্কয়ার ইকুয়াল টু মাইনাস কিউ ইন্টু কিউ বাই 4 পাই এপসিলন 0 ইন্টু ডি স্কয়ার বাই 4। তাহলে 4 পাই এপসিলন ডি স্কয়ার কেটে গেল, বড় কিউ কেটে গেল, তাহলে কিউ ইকুয়াল টু হলো মাইনাস কিউ বাই 4, অর্থাৎ কিউ এর মান হবে এদের একের চার এবং এর প্রকৃতি হবে এই হাতটির না। তাহলে কিউ এর সমান হবে প্লাস কিউ বাই 4
এই মাইনাস কিউ বাই, অর্থাৎ এর মান হবে, ম্যাগনিটিউড হবে Q/4 এবং প্রকৃতি হবে ঋণাত্মক, তবে সিস্টেমটি সাম্য অবস্থায় থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফিল্ড নির্ণয়, এই ধরনের প্রবলেম তোমাদের বিভিন্ন সময় কম্পিটিটিভ এক্সাম, বোর্ড এক্সামে পড়েছে, তার জন্য এটা আলোচনা করলাম। এই ধরনের প্রবলেম আমি দু একটা দিচ্ছি তোমাদের, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, না হলে আমি করব। নেক্সট ক্লাসে আমাকে বিভিন্নভাবে পাঠাতে পারো, আমি তোমাদের অঙ্কটা করে দেবো। একটি সমবাহু ত্রিভুজের তিনটি কোণে তিনটি ধনাত্মক কিউ আধান উহাদের ত্রিভুজে কর্ণের ছেদ বিন্দুতে বা ভার কেন্দ্রে বলতে পারো, ছেদ বিন্দুতে বা ভর কেন্দ্রে ছেদ বিন্দুতে ছোট কিউ আধান রাখলে এর মান প্রকৃতি কি হলে সংস্থাটি সাম্য অবস্থায় থাকবে, এটা তোমরা চেষ্টা করতে পারো। আরো রয়েছে চতুর্ভুজের, একটি চতুর্ভুজের চারটি কোণে চারটি সমপরিমাণ আধান রয়েছে, আর কর্ণের ছেদবিন্দুতে একটি ছোট কিউ আধান রাখলে তার মান ও প্রকৃতি কি হলে পুরো সংস্থাটি সাম্য অবস্থায় থাকবে। অর্থাৎ আমরা আজকে খুব সুন্দরভাবে বুঝতে পারলাম কোনো বিন্দুতে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড ইন্টেন্সিটি বলতে কি বুঝবো এবং কিভাবে ফিল্ড ইন্টেন্সিটি বার করব, এবং সবচেয়ে বড় কথা যেটা ইম্পর্ট্যান্ট, ইকুইলিব্রিয়াম আর প্রাবল্য জিরো, এই কথাটার অর্থ কিন্তু এক নয়। ইকুইলিব্রিয়াম বলতে সংস্থাটি ইকুইলিব্রিয়াম বলতে বোঝায়। এখন অনেক সময় তোমাদের প্রশ্ন পড়ে এই ইকুইলিব্রিয়ামটি স্টেবল না আনস্টেবল। অবশ্যই ইকুইলিব্রিয়ামে স্টেবল আর আনস্টেবল বলতে তোমরা বুঝো যে সুস্থির না অস্থির সাম্য। এটা মনে রাখবে যে স্থির তড়িৎ প্রাবল্যে সমস্ত ইকুইলিব্রিয়াম হলো আনস্টেবল, বিকজ আমরা যে উদাহরণটি নিয়েছিলাম এখানেও এই প্লাস কিউ এবং প্লাস কিউ মাঝে কিউ চার্জ, এই কিউ আধানটি, এই সংস্থাটা, এই ইকুইলিব্রিয়ামও কিন্তু আনস্টেবল, দেখা অস্থির সাম্য। কারণ কিউ আধানকে কোনো দিকে যদি আমি একটু ডিস্টর্ব করি, কোনো দিকে একটু নিয়ে যায়, সে আবার কখনোই এই বিন্দুতে ফিরে আসবে না। আবার এই ইকুইলিব্রিয়াম সম্বন্ধে আমাদের একজন বিজ্ঞানী খুব সুন্দরভাবে একটা কথা বলেছেন, আর যাকে আমরা অন্য থিওরেম বলে জানি, আর্নহস থিওরেম, যেন কোনো স্থির তড়িৎ ক্ষেত্রে কোনো আধান কখনোই সুস্থির সাম্যে থাকতে পারে না। কোনো স্থির তড়িৎ ক্ষেত্রে কোনো আধান কখনোই সুস্থির সাম্যে থাকতে পারে না। অর্থাৎ এই স্থির তড়িৎ ক্ষেত্রে যে কোনো আধানকে যদি আমরা রাখি, সেই আধানটি অস্থির সাম্যে থাকবে। বোঝা গেছে? অর্থাৎ ইকুইলিব্রিয়ামটা স্থির ইলেকট্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, অবভিয়াসলি আনস্টেবল ইকুইলিব্রিয়াম, অর্থাৎ অস্থির সাম্য। অর্থাৎ এই কিউ আধানকে যদি আমি যে কোনো দিকে একটু নিয়ে যাই, সে আর কখনোই এখানে ফিরে আসবে না। তাহলে আমরা জানতে পারলাম ইকুইলিব্রিয়াম কি, ইলেকট্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম কি, কিভাবে ইকুইলিব্রিয়ামের অঙ্কগুলো অর্থাৎ প্রবলেমগুলো আমরা করতে পারবো। পরে নেক্সট ক্লাসে আমরা অন্য ফিল্ড
ডাইপোল ফিল্ড বা অন্য অনেক কিছু জিনিস নিয়ে আলোচনা করব। তোমাদের অসুবিধা থাকলে তোমরা আমাকে মেসেজ করতে পারো, ইনবক্সে জানাতে পারো। থ্যাংক ইউ।